হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ব্যাংকিংয়ের প্রথম যেই কাজ অ্যাকাউন্ট ওপেনিং সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসলে ব্যাংকের অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমানতকারীর নামে একটা অ্যাকাউন্ট ওপেন করা হয় এবং এই অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে আমানতকারী টাকা জমা রাখতে পারে এবং সেটা উঠাইতে পারে। এখন আমরা ব্যাংকের অ্যাকাউন্ট কত প্রকার ও কি কি সেটা নিয়ে আলোচনা করব। ব্যাংকের অ্যাকাউন্ট আসলে মূলত দুই ধরনের, একটা হচ্ছে মুভমেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিল অ্যাকাউন্ট। মুভমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে একজন কাস্টমার তার টাকা জমা এবং উত্তোলন দুটাই করতে পারে এবং এটা প্রত্যেক দিন ডেইলি বেসিস করতে পারে। চাইলে যে কোনো সময় সে টাকা উঠাইতে পারে, যে কোনো সময় সে জমা দিতে পারে। আর ডিল অ্যাকাউন্ট হচ্ছে ওই ধরনের অ্যাকাউন্ট যেটা একটা চুক্তিভিত্তিক একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়। অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করা হয় না, জাস্ট ওয়ান টাইম ট্রানজ্যাকশন হয় এবং ওয়ান টাইম ক্লোজিং হয় আর কি। তো মুভমেন্ট অ্যাকাউন্টের মধ্যে প্রথমে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ সঞ্চয়ী হিসাব আর কি, আরেকটা হচ্ছে এসটিডি অ্যাকাউন্ট। আর ডিল অ্যাকাউন্ট আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রাথমিকভাবে। সেটা হচ্ছে এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট, মানে স্থায়ী আমানত যেটাতে রাখা হয়, অর্থাৎ 3 মাসের জন্য, 1 বছরের জন্য, 1 মাসের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য মানুষ ফিক্সড একটা রেটে এটা ফিক্সড একটা কন্ট্রাক্টের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ওপেন করা হয়। এটাকেই বলা হয় এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, অর্থাৎ স্থায়ী আমানত। আর একটা হচ্ছে ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম। এটা এমন একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে একজন কাস্টমার তার প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা দেয় এবং সেটা একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ সহ কোনো এক সময়ে, অর্থাৎ 5 বছর, 10 বছর, 3 বছর, এইরকম একটা পর্যায়ে গিয়ে 3 বছর পরে অথবা 5 বছর পরে একটা ভালো প্রতি মাসে কিস্তি দিয়ে একটা ভালো অ্যামাউন্ট পায়, সেটা হচ্ছে ডিপিএস। আরেকটা হচ্ছে লকার। লকার অ্যাকাউন্টটা হচ্ছে এটাও একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ওপেনের মাধ্যমে একজন মানুষ তার যে গহনা আছে বা দামি হীরা মুক্তা এইসব জিনিস, দামি একটা জিনিস, এটা এটা অ্যাকচুয়ালি ব্যাংক কাস্টমারকে রেন্ট দিয়ে দেয়, মানে ভাড়ার মতো আর কি। এটাও একটা অ্যাকাউন্ট, এটাও একটা ডিল অ্যাকাউন্ট। এখন আমরা যাব অ্যাকাউন্ট ওপেন করার জন্য, অরিজিনালি অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী কী ডকুমেন্টস লাগে। প্রথমে আমরা একটা ব্যক্তির জন্য, মানে ব্যক্তিও বিভিন্ন ধরনের, একজন ব্যক্তির বিভিন্ন ধরনের পেশা থাকে। তো একজন ব্যক্তির জন্য প্রাথমিকভাবে যেটা দরকার হয়, জাতীয় পরিচয়পত্র নিতে হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, এটা অবশ্যই লাগে। এটা হচ্ছে তার আইডি কার্ড, আইডেন্টি কার্ড। আর পাসপোর্ট সাইজের ফটো লাগে। আবার কোনো কোনো ব্যাংকে পাসপোর্ট সাইজের ফটো লাগেও না, কারণ হচ্ছে আইএফআইসি ব্যাংকে যে, আমি দুইটা ব্যাংকে কাজ করেছি, আইএফআইসি ব্যাংক এবং এনসিসি ব্যাংক। তো আইএফআইসি ব্যাংকে যেটা হয়, মূল জাতীয় পরিচয়পত্রটা যদি নিয়ে যায়, তারপরে ওইটা স্ক্যান করে অ্যাকাউন্ট ওপেন করে দেয়। কোনো ধরনের ছবি লাগে না, কারণ হচ্ছে তার ছবিটা তুলে সেটা ভেরিফাই করে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়, এটা ডিজিটালি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় আর কি। আর এনসিসি ব্যাংকে পাসপোর্ট সাইজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হয়, তারপরে পাসপোর্ট সাইজ ছবি, এগুলো নিতে হয়। আচ্ছা, এই দুইটা কমন। এখন যাচ্ছি যে পেশার ক্ষেত্রে, কোন কোন পেশার ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য কি কি লাগে।
যদি একজন চাকরিজীবী হয়, চাকরিজীবীর জন্য তার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবির সাথে তার প্রতিষ্ঠানের যে আইডি কার্ড থাকে সেটা দিতে হয়। হ্যাঁ, অথবা যদি তার আইডি কার্ড না ইস্যু করা হয়, প্রত্যয়নপত্র দিতে হয়। অথবা প্রত্যয়নপত্র যদি না দিতে পারে, তাহলে তার তার প্রতিষ্ঠানের যে কোনো একজন প্রিন্সিপালের মাধ্যমে একটা ডিক্লারেশন দিতে হয়। এটা হচ্ছে চাকরিজীবীর ক্ষেত্রে। আর যদি ব্যবসায়ী হয়, ব্যবসায়ীদেরকে তার ট্রেড লাইসেন্স দিতে হয়। আর ট্যাক্স, যদি কেউ ইনকাম ট্যাক্স থাকে, তাহলে ইনকাম ট্যাক্সের যে রিটার্ন, টিন সার্টিফিকেট এবং রিটার্ন দুইটাই দিতে হয়। আর যদি ব্যবসার নামে অ্যাকাউন্ট করা হয়, ব্যক্তির নাম ছাড়া, সেটা আমরা পরে বলছি। যারা চাকরিজীবী এবং যারা ব্যবসায়ী, সেই ক্ষেত্রে তাদের যে প্রফেশন, তাদের যে পেশা অনুসারে তাদের ডকুমেন্টসগুলো লাগে। এখন আমি যাচ্ছি, জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তখন কি হবে? তখন সে একজন ব্যক্তি তার পাসপোর্টটা নিয়ে যেতে পারে, পাসপোর্ট দিয়েও অ্যাকাউন্ট করা যায়। আবার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট দুইটাই থাকলো না, তখন কি করবে? অ্যাকাউন্ট করবে না? হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্ট করতে পারবে। অ্যাকাউন্ট করার জন্য তার বাংলাদেশের পরিচয় দেওয়ার মতো যে কোনো একটা পরিচিতিপত্র নিতে পারে। এর মধ্যে জন্ম নিবন্ধন আছে। তো জন্ম নিবন্ধনটা অবশ্যই এটা যাতে ভেরিফাইড হয়। এখন অনলাইনে জন্ম নিবন্ধন হয়, আর অনলাইন যদি না হয় তাহলে ওয়ার্ডের যে মেম্বার অথবা চেয়ারম্যানের অফিস থেকে চেয়ারম্যানের সচিবের অথবা চেয়ারম্যানের একটা সাইন নিতে হয় ছবি সহ, অর্থাৎ ছবিটার উপর একটা সিল দিয়ে দিবে। ছবি সহ যদি জন্ম নিবন্ধন হয়, তখনও সে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারে। এটা ব্যক্তির ক্ষেত্রে গেল। এখন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে ব্যক্তির যা যা লাগে সবই আছে, আর প্রতিষ্ঠানের মালিকের মানে এই সব ডকুমেন্ট লাগবে। এবং প্রতিষ্ঠানের নামে যদি অ্যাকাউন্টটা করা হয়, তাহলে অবশ্যই তার ট্রেড লাইসেন্স লাগবে, পাশাপাশি তার একটা সিল লাগবে। প্রতিষ্ঠানের নামে একটা সিল লাগবে। এই সিলটার মাধ্যমে সে অ্যাকাউন্টটা ওপেন করতে পারে। এখন যাচ্ছি আমরা ব্যবসা প্রতিষ্ঠান তো বিভিন্ন ধরনের হয়, কোন কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে। প্রথমে যাচ্ছি আমরা, অংশীদারি ব্যবসা আছে বা মালিকানা ব্যবসা আছে। মালিকানা ব্যবসার কথা তো বললাম, ট্রেড লাইসেন্স এবং ব্যক্তির পরিচয়পত্র সহ যে ডকুমেন্টগুলো আছে এটা দিয়ে অ্যাকাউন্ট করা যায়। এখন যাচ্ছি আমরা, যদি অংশীদারি ব্যবসা হয়, পার্টনারশিপ ব্যবসা যেটাকে বলা হয়, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কি কি লাগে? পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যেটা করতে হয়, তাদেরকে অবশ্যই সার্টিফাইড কপির মানে অর্থাৎ পার্টনারশিপ যে ডিড হয়, অংশীদারির দুইজনের মাধ্যমে বা তিনজনের মধ্যে যে ধরনের একটা চুক্তিপত্র হয়, ওই চুক্তিপত্রের একটা কপি দিতে হয়। আরেকটা হচ্ছে কতজন, একটা বিজনেসের মধ্যে কতজন পার্টনার আছে, ওই পার্টনার একটা লিস্ট নিতে হয়, তাদের নাম, পদবি এবং তাদের কার্যক্রমের অনুসারে একটা লিস্ট থাকে, ওই লিস্টটা দিতে হয়। আরেকটা হচ্ছে যে ব্যাংকে অ্যাকাউন্ট করবে, ওই করার জন্য যে মানে পার্টনাররা মিলে যে একটা সিদ্ধান্ত নেয়, এটা একটা লিখিত রেজুলেশন এটাকে বলা হয়। লিখিত একটা রেজুলেশন দিতে হয়, সিদ্ধান্তপত্র আর কি, যেটাকে বলা হয় যে একটা কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবে এবং মানে এই কে কে পরিচালনা করবে, এই ধরনের একটা নির্দেশনা থাকে ওই রেজুলেশনের মধ্যে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি আর কি লাগে। এখন যেমন একজন মাত্র ব্যক্তির যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যেমন লাগে, পার্টনারশিপের ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স লাগে। আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে যারা এই অ্যাকাউন্টটা পরিচালনা করবে। গেল অংশীদারি ব্যবসার ব্যাপার। এখন যাচ্ছে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে এমন এক কোম্পানি, একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে চলে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগে? প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এই দুইটা অবশ্যই লাগবে। তারপরে যারা অ্যাকাউন্টটা পরিচালনা করবে তাদের জন্য বোর্ডের একটা রেজুলেশন লাগবে। বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তারা একটা রেজুলেশন করবে যে কে কে
এই অ্যাকাউন্টটা পরিচালনা করবে। আরেকটা হচ্ছে লিস্ট অফ ডিরেক্টরস, টোটাল লিস্ট অফ ডিরেক্টরস, মানে এটাকে ফর্ম 11 বলে। এই ডিরেক্টরদের লিস্ট দিতে হয়। আরেকটা হচ্ছে চেম্বার অফ কমার্সের, যেমন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের একটা সার্টিফিকেট আছে, অথবা যদি ঢাকায় হয়, ঢাকা জোনের ভিতরে হয়, ঢাকা চেম্বার অফ কমার্স আছে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওইটার একটা সার্টিফিকেট দিতে হয়। আর যারা পরিচালনা করবে, যারা সিগনেটরি থাকবে, অ্যাকাউন্টটা পরিচালনা করবে, এই তাদের প্রত্যেকের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি করে ছবি লাগবে। আরেকটা হচ্ছে অবশ্যই ট্রেড লাইসেন্স তো অবশ্যই লাগবে, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান। এবং ইনকাম ট্যাক্স, অবশ্যই ইনকাম ট্যাক্সের রিটার্ন সাথে যুক্ত থাকতে হবে। তারপরে যত ডিরেক্টর আছে এবং অ্যাকাউন্ট পরিচালক আছে, তাদের সবার ভোটার আইডি লাগবে। তাদের মধ্যে যে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের যে মধ্যে যদি কোনো ধরনের চুক্তির কথা উল্লেখ থাকে, সেই চুক্তিপত্র অবশ্যই জমা দিতে হবে। এই গেল প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এখন পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সেই ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে ডকুমেন্টগুলো লাগে সেইগুলাই দিতে হয়, কিন্তু এর মধ্যে একটা জিনিস বেশি দিতে হয়, সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অ্যান্ড কমেন্সমেন্ট। অর্থাৎ এই যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে চালু হয়েছে, এই ব্যাপারে একটা নিবন্ধকের অফিস থেকে একটা সার্টিফিকেট নিতে হয় যে আমরা এত তারিখ এই কোম্পানির পরিচালনা শুরু হয়ে যাবে, এই মর্মে একটা সার্টিফিকেট নিতে হয়, রেজিস্ট্রারের কাছ থেকে নিতে হয়। RJSC, যেটাকে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, সেইখান থেকে একটা সার্টিফিকেট নিতে হয়। এটাই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এক্সট্রা ডকুমেন্ট দিতে হয় আর কি। আর আরও অনেক আছে, অ্যাকাউন্ট আছে, যেমন ট্রাস্টের অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে। তো আমরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।